আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেই অ্যাসাইনমেন্টটি আমি সমাধান করে দিব, এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার 2 নম্বর অ্যাসাইনমেন্ট, মানে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার 2 নম্বর অ্যাসাইনমেন্টটি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি প্রশ্নটা পড়ব, তোমরা একটু কষ্ট করে আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিবা। তো প্রশ্নটা একটু ঘোলা দেখা যাইতেছে, কারণ আমি যখন প্রিন্ট করছি তখন এটা ঘোলাই ছিল। তোমরা কষ্ট করে গুগল ড্রাইভ থেকে প্রশ্নটা প্রিন্ট করে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় অ্যাসাইনমেন্টে কি বলছে, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর। উক্তিটি যথার্থ মূল্যায়ন করো, মানে এই উক্তিটা আমরা মূল্যায়ন করব। এবার এটা পড়ার পর আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে নির্দেশনার দিকে তাকাতে হবে। নির্দেশনাটা কি বলছে? নির্দেশনা এই জায়গায় বলছে ব্যবস্থাপনার ধারণা। বলে কেন আমরা নির্দেশনার দিকে তাকাবো? কারণ আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব তখন অবশ্যই আমাদের এই সমাধানের ভিতরে তারা যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনাগুলো থাকতে হবে। তো প্রথম নির্দেশনাটাই ছিল ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর নির্দেশনা ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করতে হবে। 4 নম্বর প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলী কিভাবে প্রয়োগ করতে হয় তা বিশ্লেষণ করতে হবে। এবার নির্দেশক মানে প্রশ্নগুলো কি কি প্রশ্ন আমরা সমাধান করব। 1 নম্বর ব্যবস্থাপনার ধারণা। এটা সমাধান করার সময় আমরা যদি এই প্রশ্নটা দেখে 4 নাম্বার পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সক্ষমতার মাত্রা এই জায়গায় একটু দেখতে হবে যে সক্ষমতার মাত্রাটা কি বা পারদর্শিতার মাত্রাটা কি। দেখো, সক্ষমতার মাত্রাটা হচ্ছে ব্যবস্থাপনার দ্বারা সঠিকভাবে ব্যবস্থাপনার ধারণাটা সঠিকভাবে ব্যাখ্যা করলে। খ, ব্যবস্থাপনার কার্যাবলী। এই জায়গায় সক্ষমতার মাত্রায় বলছে ব্যবস্থাপনার 7টি কার্যাবলী সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। গ নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনার 7টি গুরুত্ব আমি সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরে বলছে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভরতা। এটা হচ্ছে সক্ষমতায় কি বলছে, দেখো, প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলীর প্রয়োগ ও যৌক্তিকভাবে উদাহরণসহ বিশ্লেষণ করলে। এই হচ্ছে প্রশ্নের মূল কথা। তো এখন আমি তোমাদেরকে কিভাবে সমাধান করতে হবে এটা বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতনে কভার পেজের পরে আমি এই বিষয়টা দিতে চাই, মানে এই পেজটা দিতে চাই। তোমরা যদি এটা দিতে চাও দিলেও হবে, যদি তোমরা না দাও তাহলেও কিন্তু হবে। আমি কেন দিলাম? সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং সুবিধার্থে। যখন একটা শিক্ষক খাতাটা দেখবে তখন যদি উপরেই দেখে যে আমি প্রশ্নের নামগুলো লিখে রাখছি, তাহলে তার জন্য বোঝা মানে খোঁজা, প্রশ্নটা খোঁজা খুব সহজ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিষয়ের নাম, আমরা যে বিষয়টা সমাধান করবো অ্যাসাইনমেন্টের বিষয়ের নাম হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা। শিরোনাম ব্যবস্থাপনার ধারণা। যে অধ্যায়ের উপরে আমরা আলোচনা করতেছি ওইটা হচ্ছে তার শিরোনাম। এবার ক্রমিক নাম্বার ক, খ, গ, ঘ। ক নাম্বারে কি বলছিল? ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করো, ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করো, ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো, ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ এবং প্রয়োগের উপর ব্যবসার সাফল্যের নির্ভরতা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চলে যাব প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্নটাই হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। তোমরা সবাই ব্যবস্থাপনার ধারণা জানো এবং তোমরা এটাও জানো যে আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওয়েল। তো দেখো, ব্যবস্থাপনার ধারণাটা কি? ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ গণ্য করা হয় বা টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা। ইংরেজি এ শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্সেস,
অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা, যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তার নিকট থেকে কাজ আদায়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়েছে। সহজ অর্থে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। এরূপ প্রয়াস ও প্রচেষ্টার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলা হয়ে থাকে। সঠিকভাবে কিছু চালাতে পারার উপরেই উপকরণাদির কার্যকর ব্যবহার ও লক্ষ্য অর্জন নির্ভর করে। একটি প্রতিষ্ঠানের দুই ধরনের উপকরণ থাকে, এটা আমরা সবাই জানি। এক, মানবীয়, দুই, বস্তুগত। মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝানো হয়, মানে মানব সম্পদ। দুই, বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে বোঝায়, যেটাকে আমরা সংক্ষেপে 6M বলি। 6M এর মানে হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট ও মেথড। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে 6M বলে। তারপরে দেখো, এই সকল উপকরণের কার্যকর ব্যবহার সম্ভব হলেই একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। তাই এদের কার্যকর ব্যবহারের জন্য ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ও সুশৃঙ্খল কর্মপ্রয়াস চালান, যাকে ব্যবস্থাপনার প্রক্রিয়া নামে অবহিত করা হয়। এরূপ প্রক্রিয়ার সাথে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য সম্পৃক্ত। এই টোটাল কাজগুলোকে একসাথে বলা হয় ব্যবস্থাপনা। তাই প্রকৃত অর্থে উপকরণাদির ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। আর আধুনিক ব্যবস্থাপকের জনক হচ্ছে হেনরি ফেওয়েল। তিনি বলেছিলেন ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান পরিকল্পনা করা। এটা হেনরি ফেওয়েলের সংজ্ঞা। চাইলে তোমরা এই জায়গায় দিতে পারো যে হেনরি ফেওয়েল বলছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ, কর্মী সংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয় সাধন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার এটাকে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কি হয় দেখো। নিম্নে এ সংক্রান্ত একটি ধারণা চিত্রে প্রদত্ত হলো। প্রথম হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য বা কী থাকে, উদ্দেশ্য থাকে। তো এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন হয় কি, উপকরণাদির, মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি, এই জিনিসগুলোর আমাদের প্রয়োজন হয়। এবার আসো, এর জন্য প্রয়োজন পড়ে কতগুলো ধারাবাহিক কাজের ব্যবস্থা, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এবার আসো, এগুলো কাজের যথার্থতার উপর নির্ভর করে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে বা উদ্দেশ্য কি করতে পারবো, অর্জন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটা হলো ব্যবস্থাপনা বিষয়ক একটি ধারণা চিত্র। তারপরে আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় খ নাম্বার প্রশ্নটা বলছে ব্যবস্থাপনার কার্যাবলী। তো দেখো, ব্যবস্থাপনার কার্যাবলী আমাদেরকে 7টা ব্যাখ্যা করতে হবে। তো এই জায়গায় আমরা কি বলছে দেখো, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপায়, উপকরণের কার্যকর ব্যবহারের প্রয়াস, যে সকল সাধারণ প্রশাসনিক কাজ কর্ম অপরিহার্যভাবে সম্পাদন করতে হয় তার সমষ্টি হলো ব্যবস্থাপনার কার্যাবলী। পারস্পরিক নির্ভরশীল ধারাবাহিক কার্য সমষ্টি চক্রাকারে আবর্তিত হয়, এগুলোকে ব্যবস্থাপনা প্রক্রিয়াও বলা হয়। এই জিনিসগুলোকে ব্যবস্থাপনার প্রক্রিয়াও বলা হয় বা চক্র বলা হয়। তো এই প্রক্রিয়ায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়। ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম যে ধাপ সেটা পরিকল্পনা, আর যেই ধাপটা শেষ সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। তো দেখো, এই কথাটা এই জায়গায় বলছে এই প্রক্রিয়ার পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে যায়।
নিম্নে 7টি ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করা হলো। ব্যবস্থাপনার চক্রের ধাপ 7টি, আর এই 7টা ধাপকে ব্যবস্থাপনার কার্যাবলী বলে। তো প্রথম ধাপটাই হচ্ছে পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, পরিকল্পনা কি? দেখো, পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা বা প্রতিচ্ছবি। কোনো ব্যবসা সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে কিভাবে কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। আমি সংক্ষেপে বলে দিলাম, পরিকল্পনা হলো ভবিষ্যতে আমরা কি করব তার অগ্রিম সিদ্ধান্ত। আগামীকাল কি করব আমি, এটা যদি আজকে আমি চিন্তা ভাবনা করে দাঁড় করিয়ে রাখি, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? পরিকল্পনা বলতে পারি। তো দেখো, পরিকল্পনার আরও একটু সংজ্ঞা আমি দিয়ে দিছি, তোমরা চাইলে সেটাও দিতে পারো। তো আমি সেটা পড়লাম না, তোমরা লিখে নিও। এবার আসো সংগঠিতকরণ। পরিকল্পনার পরে ব্যবস্থাপনার কার্যাবলীর 2 নম্বর যে কাজ, সেটা হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ কাকে বলে? দেখো, ব্যবসার প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ। আমরা জানি 2টা উপকরণ আছে, একটা হচ্ছে মানবিক উপকরণ, আরেকটা হচ্ছে বস্তুগত। মানবিক মানে জনশক্তি বা মানুষ, আর বস্তুগত মানে বলতে মেশিন, যন্ত্রপাতি, এগুলোকে বোঝানো হয়েছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি কি লিখছি? ব্যবসার প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলি। এই সংগঠিতকরণ হচ্ছে ব্যবস্থাপনার 2য় ধাপ, যেটাকে আমরা 2 নম্বর কার্যাবলী বলে অবহিত করি। এবার আসো ব্যবস্থাপনার 3 নম্বর কার্যাবলীটা কি? ব্যবস্থাপনার 3 নম্বর কার্যাবলী হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ কর্মী যদি না থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা তোমার পক্ষে সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, কর্মী সংস্থান সম্পর্কে আমি কি লিখছি দেখো, প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসার অন্যতম মানবিক সম্পদ হিসাবে অবহিত করা হয়। তাহলে কর্মী হচ্ছে আমাদের জন্য একটা মানবিক সম্পদ। তারপরে দেখো, প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকেই কর্মী সংস্থান বলে। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি কাজগুলোকে একসাথে আমরা বলতে পারি কর্মী সংস্থান, স্টাফিং। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি কর্মী সংগ্রহ করলাম। কর্মী সংগ্রহ করার পর আমি যদি কর্মীদেরকে কোনো আদেশ নির্দেশ না দেই, তাহলে কর্মীরা কিন্তু কাজ করবে না। এই জন্য কর্মী সংস্থানের পরে ব্যবস্থাপনার 4 নম্বর যে কার্যাবলী ধাপ, সেটার নাম হচ্ছে নির্দেশনা দান। নির্দেশনা দানকে হেনরি ফেওয়েল নেতৃত্বের সাথে তুলনা করেছিল। দেখো, নির্দেশনা দান বলতে কি বোঝায়? পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশনা প্রদান করে থাকেন। যথার্থ নির্দেশনা দিতে পারলে, আমি যদি সঠিক নির্দেশনা দিতে পারি, তাহলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। অনেকেই নির্দেশনাকে নেতৃত্বের সাথে তুলনা করেছেন, যেটা আমি প্রথমে বলে দিছি যে নির্দেশনা হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব কি? যিনি নেতৃত্ব দিয়ে থাকেন সকলকে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, নির্দেশনা দানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার যে কার্যাবলী, সেটা হচ্ছে প্রেরণা দান, মোটিভেশন দেওয়া। প্রেরণা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটা কাজ। প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেরণা দান বলে। এবার আসো, প্রেরণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালন করে এবং মানসম্মত কাজ সম্পাদন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো প্রেরণা এমন একটা জিনিস যেটা কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত করে। কোনো ব্যক্তিকে যদি আমি প্রেরণা করি, মোটিভেশন দেই, তাহলে ওই ব্যক্তিটা অবশ্যই তার দক্ষতার সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে পারবে। এই জন্য যে কোনো কাজে প্রেরণা দেওয়া উচিত, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, সেটা পরিবার হোক, সেটা সমাজ হোক, সেটা রাষ্ট্র হোক, সব জায়গায় সকল কর্মীদেরকে সবসময় কি করতে হবে? প্রেরণা দিতে হবে। প্রেরণার পরে 6 নম্বর যে ধাপটা, সেটা হচ্ছে সমন্বয় সাধন। প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয় সাধন কি? দেখো, আমি এই জায়গায় কি লিখছি? বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গঠিত ও
ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসা সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একটি দলে পরিণত হয়, যা ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদন সহায়তা করে। সমন্বয় সাধন হচ্ছে এমন একটা জিনিস, প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে এবং কর্মীদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা, যাতে সবাই একটি দলে পরিণত হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করতে পারে। এটাই হচ্ছে সমন্বয় সাধন। এটাকে আবার জোড়াময় শিকলের নীতি বলা হয়, চেইন অফ কমান্ড, মানে উপর থেকে নিচ পর্যন্ত এটা সুন্দর করে চেইনের মতন কি থাকবে, লাগানো থাকবে, যে যার যার কাজটা কি করতে পারবে, সঠিকভাবে সম্পাদন করতে পারবে। এবার আসো ব্যবস্থাপনার কার্যবলী সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা জানি নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সঠিক ও শেষ ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমি যে পরিকল্পনা করছি ওই পরিকল্পনা অনুযায়ী আমার কাজগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটার তদারকি করা, আর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমি নির্ণয় করে আবার সংশোধনমূলক ব্যবস্থাপনা গ্রহণ করা। এটাই হচ্ছে নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কার্যবলী শেষ হয়ে যায়, আবার নিয়ন্ত্রণের পরে আবার নতুন করে পরিকল্পনা শুরু হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ব্যবস্থাপনার কার্যবলীর 7টি ধাপ। তারপরে আসো এবার আমি চলে যাব 3 নম্বর প্রশ্নে, ব্যবস্থাপনার গুরুত্ব। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এই জায়গাও আমাকে 7টা গুরুত্ব কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি একটা ভূমিকা দিব। তো ভূমিকাটা আমি কি দিছি দেখো, যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টা ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী উপাদান। এটি এমন এক শক্তি যা প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে কার্যকরভাবে সংগঠিত ও লক্ষ্যপানে পরিচালিত করে। প্রতিটা পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্রসহ সর্বত্রই সঠিক পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটা জায়গায় যেটাকে এক কথা বলা হয়, ব্যবস্থাপনা হচ্ছে একটি সর্বজনীন, মানে এটা সব জায়গায় ব্যবহার করা হয়। সে কি বলো, রাষ্ট্র, পরিবার, সমাজ, ব্যবসা, সব জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠান বলো, অব্যবসায়ী প্রতিষ্ঠান বলো, যে কোনো জায়গায় ব্যবস্থাপনা তোমার থাকাই লাগবে। যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য ব্যবস্থাপনাকে একটি সর্বজনীন বলে আখ্যায়িত করছেন। এবার আসো ব্যবস্থাপনার প্রথম গুরুত্বটা কি, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। আমাদের যে উপকরণগুলো থাকে ওই উপকরণগুলোকে যদি আমি সুষ্ঠুভাবে সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে আমার প্রয়োজন কি, ব্যবস্থাপনা। দেখো আমি কি লিখছি, উপকরণ বলতে কার্য সম্পাদনের জন্য ব্যবহার্য বস্তুকে বোঝায়। তাই উৎপাদনের কাজে লাগে এমন প্রয়োজনীয় বস্তুকে উৎপাদনের উপকরণ বলে। টেরি ফ্রাঙ্কলিন বলেছেন ব্যবস্থাপনা, দেখো তিনি কি বলছেন, ব্যবস্থাপনা হলো সেই ধরনের কাজ যা অসংগঠিত মানুষ ও বস্তুগত সম্পদকে ব্যবহারযোগ্য ও ফলদায়ক পরিণতির দিকে নিয়ে যায়। এবার আসো 2 নম্বর গুরুত্ব, দক্ষতা বৃদ্ধি। ব্যবস্থাপনা কিভাবে দক্ষতা বৃদ্ধি করে দেখো, দক্ষতা হলো কম খরচ বেশি কাজ ফল লাভের সামর্থ্য। দক্ষতা হলো কম খরচে বেশি ফলাফল পাওয়া, যেটা আমাকে বলা হয় কম খরচে আমরা বেশি সাফল্য কি করতে পারি, অর্জন করতে পারি। তো এবার দেখো, সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারা ও দক্ষতা হিসাবে গণ্য। মানে কোন সময়ে কোন কাজটা করা লাগবে, কোন সময়ে কোন সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে, এটাই কিন্তু দক্ষতার পরিচয়। আর এই পরিচয়টা দেবে কিন্তু ব্যবস্থাপনা। মানে এই ব্যবস্থাপনাটা যদি আমি পরিচালনা করি তাহলে আমাদের দক্ষতা কি পাবে, বৃদ্ধি পাবে। তো দেখো কি বলছে, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাজের দক্ষতা বৃদ্ধি করে, কারণ উত্তম ব্যবস্থাপনার অধীনে এর প্রতি ব্যক্তি বা প্রতিটা জন শক্তির দক্ষতা বাড়ে। মানে প্রত্যেকটা ব্যক্তির শক্তির দক্ষতা বাড়ে বা কাজের দক্ষতা বাড়ে। এবার আসো শৃঙ্খলা প্রতিষ্ঠা, এটা 3 নম্বর গুরুত্ব ব্যবস্থাপনার।
শৃঙ্খলা বলতে রীতি, নিয়ম, নীতি, সুব্যবস্থা ইত্যাদিকে বোঝায়। একটা প্রতিষ্ঠানে যদি এগুলো না থাকে তবে ওই প্রতিষ্ঠান কখনোই ভালোভাবে চলতে পারে না এবং তার নির্দিষ্ট গন্তব্যে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য শৃঙ্খলা থাকা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা বলতে কী বোঝায় দেখো, একটি প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যেমন মালিক, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, ক্রেতা, তারপরে দেখো ও ভোক্তা, সরবরাহকারী ইত্যাদি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা বর্তমানকালে খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত একজন, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত, এমডি থেকে পিয়ন পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এটাই হচ্ছে উত্তম সম্পর্ক তৈরি করা, আর এটা তৈরি করে দেয় ব্যবস্থাপনা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটা প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনাই শুধুমাত্র এই উত্তম সম্পর্কটা নিশ্চিত করতে পারে। যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে এই উত্তম সম্পর্ক কেউ কখনো কি করতে পারবে না, নিশ্চিত করতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবা, উত্তম সম্পর্ক যদি না থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি না থাকে, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের ভিতরে ফাটল সৃষ্টি হয় আর প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছাইতে পারে না। তারপরে দেখো 5 নম্বর, গবেষণা ও উন্নয়ন। এবার আসো, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যকার তীব্র প্রতিযোগিতা মোকাবেলা ক্ষেত্রে ক্রেতা ভোক্তাদের পরিবর্তনশীল রুচি, চাহিদা পূরণ, ব্যবসায় নতুন নতুন প্রযুক্তির আগমন ইত্যাদির প্রয়োজন প্রতিনিয়ত গবেষণা ও উন্নয়নের প্রয়োজন পড়ে। মানে বর্তমান হচ্ছে প্রতিযোগিতামূলক ব্যবসা বাজার, আর এই প্রতিযোগিতামূলক বাজারে যদি তুমি তোমার প্রতিষ্ঠানকে টিকে রাখতে চাও তাহলে অবশ্যই ক্রেতা এবং ভোক্তাদের যে পরিবর্তনশীল রুচি, সেই রুচি অনুযায়ী বিভিন্ন সময়ে যে প্রযুক্তির আগমন সেটা নিয়ে তোমাকে কি করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য সবসময় গবেষণার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। তারপরে আসো নাম্বার 6, অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়ন বলতে বোঝায় কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহের কোনো না কোনোভাবে আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, কর্মসংস্থান, পদোন্নতি, আর্থিক উন্নয়ন। দেখো, আর্থিক উন্নয়ন, সুলভে পণ্য বন্টন ও ইত্যাদির মাধ্যমে ব্যবস্থাপনা এর সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে থাকে, যা আর্থিক উন্নয়নকে ত্বরান্বিত করে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার গুরুত্বের সর্বশেষ ধাপ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এটা আমরা সবাই জানি। দেখো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে মানুষকে কাজে লাগানোর মতো নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিকে বোঝায়। উত্তম ব্যবস্থাপনা শুধুমাত্র প্রতিষ্ঠানের উন্নয়নে নিশ্চিত করে না, ব্যবসার সম্প্রসারণ ও নতুন নতুন ব্যবসা গঠনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এতে দেশের যেমনি বেকার সমস্যা লাঘব হচ্ছে, সেই সাথে মানুষের আয় বৃদ্ধির পাওয়া দেশ এবং সমাজ উপকৃত হচ্ছে। এই হচ্ছে ব্যবস্থাপনা গুরুত্বের 7টি ধাপ। এবার আসো আমরা চলে যাব সর্বশেষ প্রশ্নে। সর্বশেষ প্রশ্নটা ছিল ব্যবস্থাপনার কার্যাবলীর প্রয়োগ এবং প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। ব্যবস্থাপনা কার্যাবলীর বিশ্লেষণ ও প্রয়োগ এর মাধ্যমেই খুব সহজে অন্যকে দিয়ে কাজ করানো যায় এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করা যায়। ব্যবস্থাপনার কার্যাবলীর মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের জন্য উত্তম পরিকল্পনা করা যায়, আর পরিকল্পনা সঠিক হলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করা যায়। কেননা পরিকল্পনা ছাড়া কোনো কাজ ফলদায়ক হয় না, কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা যায় না। আর পরিকল্পনা সেটা হইতে হইব উত্তম পরিকল্পনা, সঠিক পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজের অর্ধেক অংশ। একটা কাজ সম্পাদন করবা তুমি, তার অর্ধেক হচ্ছে পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা। তেমনি সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ছাড়া কোনো প্রতিষ্ঠান সাফল্য অর্জন করতে পারে না।
এবার আসো একটি উদাহরণের মাধ্যমে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তা আলোচনা করা হলো। উদাহরণটা দেখো, একটি বিদ্যালয়ে ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনার পূর্বে অবশ্যই ব্যবস্থাপনা ও এর কার্যাবলী সম্পর্কে তাত্ত্বিক ও প্রায়োগিক ধারণা থাকতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিদ্যালয় একটি প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানের মতন বিদ্যালয় একটি কি প্রতিষ্ঠান, তবে বিদ্যালয় হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না। তারপরে দেখো, তাই ব্যবস্থাপনার কার্যাবলী বিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এই জায়গায় কি বলছে, বিদ্যালয়ও একটি প্রতিষ্ঠান, তাই ব্যবস্থাপনার কার্যাবলীগুলো বিদ্যালয় ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। মানে ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে এটা বিদ্যালয়ের ক্ষেত্রেও কি প্রযোজ্য। তারপরে দেখো, তাই বিদ্যালয় ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই ব্যবস্থাপনার কার্যাবলী ও এর প্রায়োগিক বিষয়গুলো সম্পর্কে অবগত ও সচেতন থাকতে হবে। মানে যারা বিদ্যালয়টা পরিচালনা করবে, যারা এই কাজের সাথে জড়িত থাকবে, ওই ব্যক্তিগুলোকে ব্যবস্থাপনার কার্যাবলী এবং এটা কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়ে তাদের কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। বিদ্যালয় কোনো বাণিজ্যিক বা মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, বরং সামাজিক সুবিধা প্রদানের লক্ষ্যে এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়। তাই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক অভিভাবক কমিটি ও স্থানীয় সরকার, শিক্ষা বিভাগসমূহ, নানা ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল অংশীজনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এর সাথে পেশাগত ধ্যান ধারণার সমন্বয় করা প্রয়োজন, তবেই বিদ্যালয় তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তার একটা উদাহরণ। তো এই উদাহরণের মাধ্যমে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্টের সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাসাইনমেন্টটি সমাধান করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল। এবং আরেকটা কথা আমি এই জায়গায় তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে বলে থাকো যে ভাইয়া ভিডিওটা একটু ঘোলা আসতেছে। আসলে ভিডিওটা কিন্তু ঘোলা না, যখন আমরা ভিডিওটা করি তখন আমরা ভালোভাবেই করার চেষ্টা করি। তুমি একটু কষ্ট করে তোমার ভিডিও যে কোয়ালিটি আছে সে জায়গায় তুমি ভিডিও কোয়ালিটির যেই রেঞ্জটা সেটা যদি তুমি 720 বা 1080 দিয়ে দেখো, তাহলে আশা করি তোমার ভিডিও গোলা আসার কোনো কারণ থাকবে না, অবশ্যই তুমি ক্লিয়ার দেখতে পারবা। তো আশা করি প্রত্যেকটা ব্যক্তি তুমি তোমার ফোনের ওই ভিডিও কোয়ালিটিটা একটু চেক করে নিবে, তারপর তুমি আমাকে মন্তব্য করবা যে আসলেই কি গোলা আসতেছে নাকি পরিষ্কার আসতেছে। আশা করি বিষয়টি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।